কেউ অ্যাক্সেস করতে না পারে এবং তাকে আনঅথরাইজড অ্যাক্সেস না দিতে পারি, এটা হচ্ছে আমাদের প্রোটেকশন। বাট এখানে যে প্রোটেকশনটা সেটা হলো আমার মেমোরি অ্যাড্রেস প্রোটেকশন। কিভাবে আমার মেমোরি অ্যাড্রেসে আমরা প্রোটেকশন দিতে পারি? আমরা যদি দেখি we are going to be learn about hardware protection। আমরা প্রোটেকশন আমরা শিখতে চাই এবং ইচ টাইপস জানতে চাই। ফার্স্ট আমরা জানি which types of hardware actually we are use, কি ধরনের হার্ডওয়্যার ব্যবহার করে থাকি এটা কম্পিউটার সিস্টেমে, যেমন হার্ড ডিস্ক, র্যাম, মনিটর এন্ড আদার মোর এনি আদার ডিভাইস। তো one things that operating system ensure that this device cannot directly accessible by the user। তারপর একটা ইউজারদের সরাসরি আমরা অ্যাক্সেস করতে পারি না এই সমস্ত ডিভাইস। আমাদের কি হয়, আমরা ইউজার অপারেটিং সিস্টেমের মাধ্যমে মেমরি থেকে অ্যাক্সেস করে থাকে। তাহলে কি হচ্ছে, প্রোটেকশনটা কি হচ্ছে, নিড টু সেন্সিউর মানে অবাধ, প্রয়োজন অবাধের জন্য সে অ্যাক্সেস করতে পারে, কি করতে পারে, দ্যাট এ প্রসেস ক্যান অ্যাক্সেস অনলি অ্যাক্সেস দোজ অ্যাড্রেস ইন ইটস অ্যাড্রেস স্পেস। মানে বলছে একটা অ্যাড্রেস স্পেসের ভিতরে একটা প্রসেসের যে অ্যাড্রেসটা থাকবে সেজন্য এটাকে অবাধে ইউজ করতে পারে। মানে তাকে যে অ্যাড্রেসটা অ্যালোকেট করা হবে এখানে যদি কোনো কেউ বাধা প্রদান না করে। যেমন আমরা দেখি দেখেন আমাদের 0 থেকে একটা 2,56,000 দেন আমরা একটা প্রসেস পাচ্ছি, আবার আরেকটা প্রসেস। তো এই যে প্রতিটা প্রসেস জন্য যে অ্যাড্রেস ভাগ করা আছে সেটাই আমরা বলছি সে অবাধে ইউজ করতে পারবে। তো ভাগটা কিভাবে হয় আসলে আমরা দেখি। তো সো উই ক্যান প্রোভাইড দিস প্রোটেকশন, এবং প্রোভাইড করতে পারবো কিভাবে, বাই ইউজিং এই আমরা এটাকে, তাই সে অবাধে অ্যাক্সেস করার জন্য যে প্রোটেকশন আমরা দিতে পারবো কিভাবে, দুইটা জিনিসের মাধ্যমে দিতে পারবো। একটা হলো বেস, একটা হলো বেস লিমিট। তো হোয়াট ইজ বেস লিমিট? বেসটা হলো একটা প্রোগ্রাম একটা প্রসেসের স্টার্টিং অ্যাড্রেস, সে কোন অ্যাড্রেসে শুরু করবে। সো আমরা দেখি যে এখানে একটা ডায়াগ্রাম যদি আমরা দেখি 3,40,000 দিস ইজ দ্য বেস স্টার্টিং অ্যাড্রেস। তার লিমিট, ম্যাক্সিমাম লিমিট কতটুকু হতে পারবে আমরা পাচ্ছি 4,20,940, দিস ইজ তার লিমিট। কারণ বলা হচ্ছে বেস পাস লিমিট, কারণ বেস থেকে এটা সহ, মানে এই প্রোডাক্ট সহ, এই জন্য তাকে বলা হয়েছে বেস পাস লিমিট। তো সো এই প্রসেস এই অ্যাড্রেসের বেশি সে ইউজ করতে পারবে না। কারণ না হলে কি হয়, আমার তখন এক দুর্নীতি কোনো একটা প্রসেস সে কম ইউজ করতে পারে, কিন্তু বাট ম্যাক্সিমাম এদের বেশি ইউজ করতে পারবে। আমরা বেস লিমিট নিয়ে একটু পরে কথা বলবো, আমাদের নেক্সট স্লাইডে আমাদের আছে। আচ্ছা, হার্ডওয়্যার অ্যাড্রেস প্রোটেকশন দেখেন। তো অ্যাড্রেস প্রোটেকশনটা আমি আরো কিভাবে আরো স্ট্রং করতে পারি। ফার্স্ট অফ অল আমরা দেখি, আমরা জানি আমাদের এনি অ্যাক্টিভিটিস, এনি প্রসেস বা প্রোগ্রাম, সো ডাইরেক্টলি গো টু সিপিইউ। সরি, সিপিইউর মাধ্যমে এটা বাস্তবায়ন হয়ে থাকে, এক্সেপ্ট শুধু সাউন্ড কার্ড বাদে, মানে আমার গান বাজনা সাউন্ড বাদে। আচ্ছা, তাহলে সিপিইউ থেকে যে আসার পরে যে অ্যাড্রেসটা আমাদের পাচ্ছি সে চেক করবে দিস ইজ আমার বেস অ্যাড্রেস। দেখবি এই অ্যাড্রেসটা বেস অ্যাড্রেস হচ্ছে বড় না ছোট বা সমান। যদি তার চেয়ে বড় বা সমান হয় আমাদের দিস ইজ দ্য স্টার্টিং অ্যাড্রেস, সে পাস করে দিবে নেক্সট অ্যাড্রেসের কাছে। আর যদি তার চেয়ে বড় বা সমান না হয়, নেগেটিভ হলে, তো সেটাকে অ্যাড্রেসটাকে এরর মেসেজ দিয়ে ড্রপ করে দিবে। যখন আমি অ্যাড্রেসটা পেয়ে গেলাম, তো আমার স্টার্টিং অ্যাড্রেস পেয়ে গেলাম, নেক্সট আমার হলো ম্যাক্সিমাম লিমিট অ্যাড্রেস। তো লিমিট অ্যাড্রেসের ক্ষেত্রে সে দেখবে, কারণ আমি তো এর চেয়ে বেশি বেশি যেতে পারবো না, এর চেয়ে কমে যেতে পারবো। তখন আমরা চেক করবো, দেখবো আমার বেস পাস লিমিট যে অ্যাড্রেসটা আমার তার এখানে আসলো সে লুপে, এটা তার চেয়ে ছোট না বড়। যদি ছোট হয় তখন সে চলে যাবে মেমোরির কাছে, আদারা যদি না হয় তাহলে সে সেটাকে আবার ড্রপ করে দিবে সে। এইভাবে এই বেস অ্যাড্রেস গুলো, লিমিট অ্যাড্রেস হচ্ছে কাজ করে। দিস ইজ দ্য হার্ডওয়্যার প্রোটেকশন, দিস ইজ দ্য হার্ডওয়্যার প্রোটেকশন। এটা বলছে চেক, সিপিইউ মাস্ট চেক এভরি মেমোরি অ্যাক্সেস জেনারেটেড ইন ইউজার মোড টু বি শিওর ইট ইজ বিটুইন বেস এন্ড লিমিট, এবং দেখবে এটা বেস এবং লিমিটের ভিতরে আছে কিনা। আচ্ছা, আমরা হার্ডওয়্যার অ্যাড্রেস প্রোটেকশনটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো সিপিইউ প্রোটেকশন, মেমোরি প্রোটেকশন এবং ইনপুট আউটপুট প্রোটেকশন। দ্যাট মিন্স হার্ডওয়্যার প্রোটেকশনটা থ্রি ক্যাটাগরি। আচ্ছা, তাহলে হোয়াট ইজ সিপিইউ প্রোটেকশন?
সিপিইউ প্রোটেকশন বলতে আমরা কি বুঝি আসেন। সিপিইউ প্রোটেকশনটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রসেস ইউজ করি, এটা প্রোগ্রাম ইউজ করি, এটা কি হচ্ছে, এটা সিপিইউ কিন্তু অকুপাই হচ্ছে, যেমন মেমোরি অ্যাড্রেসও নিচ্ছে এবং সে সিপিইউ তার সাথে তাকে ফাংশন করতেছে। এখন যদি প্রসেসটা আমি ক্লোজ করে দেই বা আমার কাজ শেষ করে দেই, কিন্তু সিপিইউ এটাকে রিলিজ না করে, তাহলে কিন্তু সিপিইউ থেকে সে মেমোরি তার কাছে অকুপাই হতে থাকবে। তো সিপিইউ কিভাবে জানবে আমি একটা প্রোগ্রাম, আমার একটা ক্লোজ, একটা প্রসেস আমি এটাকে ক্লোজ করে দিয়েছি, এটা আমার কাজ শেষ হয়ে গেছে, তখন কি হবে, তখন একটা টাইমার থাকবে। করি বা লোড করি, তখন তার কাছে একটা সিগন্যাল যায়, হ্যাঁ ইউজার প্রোগ্রামটা ওপেন করছে, তোমাকে কিন্তু তার সাথে কাজ করতে হবে। আচ্ছা, তো এই টাইমারই তাকে সিগন্যাল পাস করে, তখনই কি হয়, তখন সিপিইউ ওই প্রসেসের জন্য যে মেমোরি তার অ্যাক্টিভিটি ছিল, যে শিডিউল ছিল, যে টাইম শেয়ারিং ছিল, তখন সেটা সে রিলিজ করে দেওয়া হয়। এটা বলছে হার্ডওয়্যার প্রোটেকশন, সিপিইউ প্রোটেকশন। আসলে এই কথাটা আমরা একটু দেখি। It means that a process should not hold CPU forever, otherwise other process will not get the process. যদি একটা প্রসেস যদি সারা জীবনের জন্য সিপিইউতে হোল্ড করে থাকে, তাহলে অন্যান্য প্রসেসর কাজ করতে পারবে না। তাহলে কি হবে, ফর দিস পারপাস, এই এই উদ্দেশ্যে এ টাইমার ইজ ইন্ট্রোডিউসড, একটা টাইমার সেট করা হয়েছে, টু প্রিভেন্ট সাচ এ সিচুয়েশন। এই সিচুয়েশনের জন্য একটা টাইমার কে ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে কি হবে, এ প্রসেস ইজ গিভেন টু এ সার্টেন টাইম ফর এক্সিকিউশন, আফটার হুইচ এ সিগন্যাল ইজ সেন্ট টু দ্য প্রসেস হুইচ মেক্স দ্য প্রসেস টু লিভ সিপিইউ। তো সো ওই টাইমারটা কি করবে, যখন আপনার এক্সিকিউশন কাজ শেষ হয়ে যাবে, সে সিপিইউ কাছে একটা সিগন্যাল পাঠাবে, যাতে সিপিইউ তাকে এটা লিভ করে দেয়, ত্যাগ করে, সিপিইউ থেকে সে ত্যাগ করে। তাই প্রসেসটা যখন সিপিইউ তে থাকবে, ফাংশনিং করবে, এটা সিপিইউ থেকে ত্যাগ করে ফেলে, এটাই বলছে। hence the process will not hold, তখন এই প্রসেসটা আজীবন থাকবে না। এটা গেল সিপিইউ প্রোটেকশন। আচ্ছা, এবার মেমোরি প্রোটেকশন। আচ্ছা, মেমোরি প্রোটেকশনটা, মেমোরি মানে কিন্তু অ্যাড্রেস। মেমোরি আমরা যে দেখি মেমোরি অপারেটিং সিস্টেমে কাজ করে, এখানে অ্যাড্রেস কাজ করতেছে। হ্যাঁ, অ্যাড্রেস, প্রত্যেকটা মেমোরির জন্য যেমন অ্যাড্রেস থাকে, অ্যাড্রেসগুলো আমার ম্যাপিং করা থাকে। তাহলে এখন যে আমি প্রথম স্লাইডে বলে আসছিলাম, বেস রেজিস্টার এবং লিমিট রেজিস্টার, এটাই ছিল আমার মেমোরি অ্যাড্রেস, মেমোরি প্রোটেকশন। There may be multiple processes in the memory, যে বলছে মাল্টি মেমোরির ভিতরে একাধিক প্রসেস থাকে, so it is possible that one process may try to access to other process memory. যেহেতু আমরা মেমোরিতে একাধিক প্রসেস থাকে, তখন কি হয়, একটা প্রসেস আরেকটা প্রসেসের মেমোরি ইউজ করার জন্য চেষ্টা করে। একটা প্রসেস দেখলো, আরে আমার মেমোরি তো শর্ট পড়ে গেছে, আমি আরেকটা প্রসেসের মেমোরিটা পেলে আমি একটু ভালো কাজ করতে পারবো, তা হয়তো আর অন্য একটা প্রসেসের মেমোরি মনে করেন প্রায় 50% মাত্র ইউজ হচ্ছে, 50% ফ্রি আছে, কিন্তু না, সে নিতে পারবে না। যে প্রসেসের যে অ্যাড্রেস বরাদ্দ হবে, সেটা সে তাকে ব্যবহার করতে হবে, না হলে সে ফ্রি থাকবে। একটা প্রসেসর তাহলে প্রসেস টু প্রসেস বা একটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম হ্যাং করবে, কোনো কাজই করবে না। এই জন্য এই প্রোটেকশনটা বলছি আমরা মেমোরি প্রোটেকশন। টু প্রিভেন্ট সাচ সিচুয়েশন উই ইউজ দ্য টু রেজিস্টার, দুইটা রেজিস্টার আমরা ব্যবহার করে থাকি, একটা হলো বেস রেজিস্টার, একটা হলো লিমিট রেজিস্টার। বেসটা হলো কি, বেস হলো স্টার্টিং অ্যাড্রেস, আর লিমিটটা হলো আমার ম্যাক্সিমাম অ্যাড্রেস, সাইজ অফ দ্য প্রসেস, স্টোর প্রসেসের সাইজটা হলো আমার লিমিট রেজিস্টার। তো কি হবে, এটা বলছে যখন একটা প্রসেস we want to access address in memory, মেমোরিতে প্রসেস আমরা অ্যাড্রেস অ্যাক্সেস করার চেষ্টা করব, then it check it is can access in memory or not, সেটা ইউজ করতে পারবে কি না, এটা সে আগে চেক করবে। আর আইও প্রোটেকশন বলতে বোঝাচ্ছে আমরা কি আছেন, ইনপুট আউটপুট ইজ আ ডিভাইস, ডিভাইস প্রোটেকশন। ডিভাইস মানে অ্যাকচুয়ালি কিছু না, এটা টার্মিনেশন, যখন আমরা ইনপুট আউটপুট কাজ করি, একটা প্রসেস থেকে একটা প্রসেসকে টার্মিনেট করে দেওয়া, ডিভাইস থেকে আমরা আউট হয়ে যাওয়া, ডিভাইস থেকে ভিউ করা, মিনস ভিউ ইনপুট আউটপুট অথবা টার্মিনেশন বা ইনপুট আউটপুট, এটাই বলছে আইও প্রোটেকশন। দিস ইজ দ্য প্রোটেকশন। সো আমরা পেলাম হার্ডওয়্যার প্রোটেকশন and hardware address protection, and this is the types of hardware address protection. এগুলো আমাদের প্রোটেকশন নিয়ে
নেক্সট আমরা পাচ্ছি মেন মেমোরিতে অ্যাড্রেস বাইন্ডিং। হোয়াট ইজ অ্যাড্রেস বাইন্ডিং? অ্যাড্রেস বাইন্ডিং বলতে আমরা কি বুঝি? আমাদের মেমোরি মানে অ্যাড্রেস, এই জিনিসটা আমরা জানি। আর বাইন্ডিং, বাইন্ডিং মানে কি? বাধা। বাধা। এখন কাকে বাঁধবো? মানে এখন বাধা তো বুঝি আমরা সাধারণ অর্থে, তাই না? জি টেকনিক্যাল ভাষা আমরা কি বলি দেখেন, টেকনিক্যাল ভাষা হলো মানে আমি আমার একটা প্রোগ্রামের জন্য আমি তাকে একটা অ্যাড্রেস তাকে এলোকেট করে দেব, অ্যাসাইন করব। জি স্যার। অ্যাসাইন করে দেবো, মানে তাকে আটকে দেবো, বেঁধে বেঁধে রাখবো, হ্যাঁ তুমি এতটুকু করতে পারবা। এটা করতে হবে কখন? যখন আমি একটা ম্যাপিং করি, একটা টেবিল করি। আমরা কি করি অনেক সময় একটা টেবিল করে বলে দেই টেবিলে আমার বেসিক স্যালারি থাকবে এই রোতে, আমার ইনক্রিমেন্ট থাকবে এই রোতে, এবং আরটা আমার বোনাস থাকবে এই রোতে। দিস ইজ অ্যাড্রেস কলামটাকে আমরা ফিক্স করে দিচ্ছি। আচ্ছা, অ্যাড্রেস বানিয়ে দেখেন একটা প্রসেস, ম্যাপিং এর প্রসেস, প্রক্রিয়া। কিসের জন্য? প্রোগ্রাম লজিক্যাল টু ফিজিক্যাল মেমোরি করসপন্ডিং, লজিক্যাল টু করসপন্ডিং দ্য ফিজিক্যাল মেমোরি। লজিক্যাল থেকে ফিজিক্যাল মেমোরিতে করসপন্ডিং করার জন্য যে আমরা এই ম্যাপিংটা করি, ম্যাপিং এর যে প্রক্রিয়াটা করি তাকে বলছে অ্যাড্রেস বাইন্ডিং। দ্যাট মিন্স আমার লজিক্যাল যখন ফিজিক্যালের সাথে করসপন্ডিং যোগাযোগ করবে, যে অ্যাড্রেসটা দিয়ে, যে বাইন্ডিংটা দিয়ে করবে, এটি অ্যাড্রেস বাইন্ডিং। অ্যাড্রেস বাইন্ডিং ইজ পার্ট অফ কম্পিউটার মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। কারণ যেহেতু মেমোরি নিয়ে কাজ করতেছে, ডেফিনেটলি এটা একটা পার্ট হবে। It is performed by the operating system on behalf of the applications that need to access in memory. এটা কে করে থাকে? এটা করে থাকে অপারেটিং সিস্টেম। কখন করে থাকে? যখন আমরা অ্যাপ্লিকেশনকে রান করি, যখন কোনো প্রোগ্রাম রান করি তখন এটা করে থাকে, লজিক্যাল টু ফিজিক্যাল সাথে করসপন্ডিং করার জন্য। Program on disk ready to be bought into memory to be executed from input queue. আমরা প্রোগ্রামটা কি হয়? অন ডিস্ক, ডিস্ক থেকে আসে, and ready to be bought into memory। তো প্রোগ্রামটা আমরা ডিস্ক থেকে আসবে এবং এটা ব্যবহারের জন্য রেডি থাকবে, এবং মেমোরিতে এটা এক্সিকিউট করে থাকবে। এবং যেহেতু আমাদের ইনপুট কি, মানে যেহেতু আমাদের ইনপুট হচ্ছে এখানে স্টার্টিং অ্যাড্রেস আমার মেমোরি, এখানে এক্সিকিউট হয়ে থাকবে উইদাউট সাপোর্ট। যেমনি স্টার্টিং অ্যাড্রেস আমার 000 হতে পারে, যখন আমরা শুরু করবো অ্যাড্রেস, স্টার্টিং অ্যাড্রেস আমার 0 হতে পারে। দিস ইজ আমার ইনপুট কিউ। আচ্ছা, এই মেমোরি অ্যাড্রেস, মেমোরি এই যে অ্যাড্রেস বাইন্ডিং, অ্যাড্রেস বাইন্ডিংটাকে আমরা তিনটা ডিফারেন্ট স্টেজ থাকে, তিনটা স্টেজ থাকে। একটা হলো কম্পাইল টাইম, লোড টাইম, একটা এক্সিকিউশন টাইম। তো অ্যাড্রেস বাইন্ডিং এর তিনটা স্টেজ, তিনটা অবস্থান আমরা পাবো, একটা কম্পাইল, একটা লোড, একটা হলো এক্সিকিউশন। হোয়াট ইজ কম্পাইল? কম্পাইল বলতে আমরা কি বুঝি? আপনারা প্রোগ্রামিং করছেন? আপনারা সি প্রোগ্রামিং? স্যার হ্যাঁ, কম্পাইল বলতে স্যার একটা সোর্স প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে, অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করা স্যার। সোর্স প্রোগ্রামটাকে অবজেক্ট প্রোগ্রাম অনুবাদ করবেন, এখন এই মেশিন ভাষায়। অনুবাদের তো একটা ভাষা থাকবে নাকি? জি স্যার। এখন আমি যদি তার মতো ভাষা না লিখে আমি আমার নিজের মতো ভাষা লিখি, তাহলে কি হবে? না, ওই যে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য স্যার কম্পাইলটা করতে হয়। হ্যাঁ। মূলত সোর্স প্রোগ্রাম যেমন সি প্লাস প্লাস, এটা সোর্স আমরা ল্যাঙ্গুয়েজ বলতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন ভাষায় রূপান্তর করার জন্য কম্পাইল করা হয়েছে। তো এখন আমরা যে একটা প্রোগ্রাম লেখলাম, প্রোগ্রাম লেখার পর আমরা এটাকে কম্পাইল করার উদ্দেশ্য হলো আমি যে প্রোগ্রামটা লিখছি, আমি যে সিনট্যাক্স গুলা দিয়েছি, আমি যে কোড গুলা লিখেছি, এই কোড গুলা যে যে ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে লেখা হয়েছে তার সাথে সিমিলারিটিস আছে কিনা, বা সেটা বুঝতে পারতেছে কিনা, সেটাকে রান করতে পারবে কিনা। যদি সেটাকে পারে, আর যদি না পারে সে আপনাকে মেসেজ দিবে, হ্যাঁ তুমি যেটা কি লেখছো এটা আমি বুঝতে পারতেছি না, বা তোমার কম্পাইলেশন এরর, এই কোম্পানি বা সিনট্যাক্স, কিন্তু বানান বলে তো বলবো সিনট্যাক্স এরর। জি স্যার। হ্যাঁ, আর যদি আপনি এরকম একটা ভাষা লিখছেন যে ভাষা ওই ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না, তার ইয়াতে নাই, তখন সে বলবে এটা আননোন বা সামথিং একটা মেসেজ আপনাকে দিবে। দ্যাট মিন্স কি, আমি কম্পাইলটা হলো এলিমেন্টটা রান করাচ্ছি বা তাকে আমরা চিনাই দিচ্ছি যাতে আমার এই যে ল্যাঙ্গুয়েজটা তাকে সেটাকে সে বুঝতে পারে, তাহলে কিন্তু প্রোগ্রামটা আপনি রান করবে, তখন আপনার কাছে একটা ইনপুট দিলে আউটপুট আসবে, আদারওয়াইজ কিন্তু প্রোগ্রামটা রান করবে না। তো এটা এনে বলছে এখানে দিস এলোকেটর কি হচ্ছে, একটা স্পেস ইন মেমোরি টু এ মেশিন কোড। দিস ইজ ওয়ান কাইন্ড অফ মেশিন কোড অফ এ কম্পিউটার। এটা কম্পিউটার একটা মেশিন কোড যে একটা স্পেস নিচ্ছে,
এই প্রোগ্রামটা ইজ কম্পাইলড টু এক্সিকিউটেবল বাইনারি ফাইল, যেটা আমার বাইনারি ফাইল হিসেবে এক্সিকিউট করে থাকে, নাহলে সে রান করবে না। দেখবেন ডট এইচ, আমি যখন সি প্রোগ্রাম থাকে ডট সি এটাকে রান করি তখন ডট এইচ চলে আসবে, তার মানে সে একটা অবজেক্ট করে রূপান্তর করবে সে। আর লোড টাইম হলে লোডিং করতে যে সময়টা হয়, দিস আমরা লোড টাইম। ইফ দ্য মেমোরি অ্যালোকেশন ডিজাইন the time to program is allocated, যে টাইমে আমরা মেমোরিটাকে অ্যালোকেট করে থাকি প্রোগ্রামটাকে, দিস দ্য লোডিং টাইম। হ্যাঁ, প্রোগ্রামটা লোড করতে কত সময় লাগছে, অথবা এক কম্পিউটার আরেক কম্পিউটার ট্রান্সফার করতে কতটুকু সময় লাগতেছে কম্পাইল স্টেট, সেটা বলছি। প্রোগ্রাম ক্যান এবার ট্রান্সফার ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার, ইজ দ্য লোডিং টাইম। আর এক্সিকিউশন টাইম এটা বাস্তবায়নের সময়। Execution time address binding usually applied only to variable program in most common form of binding for skips which don't get compiled. যখন এক্সিকিউশন করা হয় তখন আমরা কোনো কম্পাইল করি না, মানে কতক্ষণ ধরে আমরা এটাকে বাস্তবায়ন করব। কোন উইদাউট কম্পাইল, প্রথমে কি হয় আমরা কম্পাইল করি, লোড সময় আমরা লোড করি, তারপর নেক্সট আমরা কি ওইটাকে এক্সিকিউশন করি, এটা বুঝুন সেটা বাস্তবায়ন করা, রান করা। আচ্ছা, এখন এটা একটা আমি এই যে তিনটা দেখালাম আপনার টাইমার, হ্যাঁ, অ্যাড্রেস বাইন্ডিং এর তিনটা টাইমারের, এটা হলো একটা হলো এই যে এই ডায়াগ্রামটা এখানে। তো সোর্স প্রোগ্রাম যে কম্পাইল টাইম, হ্যাঁ, সোর্স প্রোগ্রাম আমাদের আমরা পাচ্ছি সোর্স কম্পাইলার অর অ্যাসেম্বলার, দিস অবজেক্ট মডিউল, যে কম্পাইলার একটা মডিউল তৈরি হয়। দেন আসে আমাদের লোড টাইম, দিস দ্য লোডিং টাইম। এই লোডিং টাইম লোড মডিউলের আমরা কাজ করবে, যে লোডার তাকে বলছি আমরা লোডার, ওটা মানে আমরা লোড করা। দেন লাস্ট অফ অল আসে আমাদের এক্সিকিউশন টাইম, দিস ইজ দ্য আমার ম্যাপিং অ্যাড্রেস। আচ্ছা, নেক্সট আমরা আছে এখানে কিছুটা এই চ্যাপ্টারে কিছু নতুন নতুন টার্ম আমরা পাবেন। লজিক্যাল ভার্সেস ফিজিক্যাল অ্যাড্রেস। হোয়াট ইজ লজিক্যাল অ্যাড্রেস, হোয়াট ইজ ফিজিক্যাল অ্যাড্রেস? আচ্ছা, লজিক্যাল অ্যাড্রেসটা কিন্তু মেইনলি এটা আসে আপনার সিপিইউ থেকে, আসে, এটা হলো ভার্চুয়াল অ্যাড্রেস, এটা ইজ দ্য ভার্চুয়াল অ্যাড্রেস। আর ফিজিক্যাল অ্যাড্রেস হলো আমাদের মেইন মেমোরি থেকে যে অ্যাড্রেসটা পাচ্ছি, দিস ইজ আমার ফিজিক্যাল অ্যাড্রেস। বাট দুইটাই কিন্তু কম্বাইনলি কাজ করে, এমন ইন্ডিভিজুয়ালি কাজ করবে না। লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেসে আসবে, তারপর সে কাজটা হবে। So দেখ লজিক্যাল অ্যাড্রেস কি, ইজ এ সেট অফ অল লজিক্যাল অ্যাড্রেস জেনারেট বাই দা প্রোগ্রাম, এটা প্রোগ্রাম সে জেনারেট হয়ে থাকে। আর সেট অফ অল ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট বাই এ প্রোগ্রাম, এটাও প্রোগ্রাম দ্বারা জেনারেট হয়ে থাকবে, এটাও প্রোগ্রাম দ্বারা হয়ে থাকবে। বাট এটা একটা গ্রুপ অফ সেট, মানে এটা গ্রুপ অফ লজিক্যাল অ্যাড্রেস, এটা গ্রুপ অফ ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, logical and physical address are the same in compile time and load time address binding scheme, এটা এই দুই ক্ষেত্রে সমান থাকবে, একই থাকবে। বাট লজিক্যাল এন্ড ফিজিক্যাল অ্যাড্রেস ডিফার ইন এক্সিকিউশন টাইম অ্যাড্রেস, এক্সিকিউশন টাইমের ক্ষেত্রে এটা একটু আলাদা, বাট কম্পাইল এবং লোডের ক্ষেত্রে এটা সেম। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, শিওর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস তো একরকম, তো ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, কোথায় একরকম দেখেন না, যখন অ্যাড্রেস হলো কম্পাইল টাইমের ক্ষেত্রে এটা কিন্তু একদম আলাদা, সম্পূর্ণ আলাদা। কিন্তু এই দুইটা অবস্থানে এটার একটু এক অবস্থান পাচ্ছি। কোন দুইটা অবস্থানে? যখন আমাদের এই কম্পাইল টাইম লোড টাইম অ্যাড্রেস বাইনারি ক্ষেত্রে একমাত্র এই দুইটা অবস্থানে আমরা পাচ্ছি অ্যাড্রেস সেম, একই। বাট অন্য যে কোনো অবস্থানে আমাদের এটা ডিফার করবে। এখন যখন কম্পাইল টাইম লোড টাইম কাজ করবে তখন এটা সেম থাকবে, আর অন্য আদার ক্ষেত্রে এটা ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু দেখি, নিচের দিকে দেখি, দেখেন লজিক অ্যাড্রেস কে জেনারেট করতেছে, এটা কে করতেছে? সিপিইউ। লজিক্যাল অ্যাড্রেস মানে কি? ভার্চুয়াল অ্যাড্রেস। আর ফিজিক্যাল অ্যাড্রেস মেমোরি, দিস আমার মেইন মেমোরি। তো আমরা এত জেনে রাখি, লজিক্যাল অ্যাড্রেস হলো আমার ভার্চুয়াল অ্যাড্রেস, এটা জেনারেট করে সিপিইউ, আর এটা মেমোরি ইউনিট। আমরা এর একটা ডিফারেন্সটা দেখি ক্লিয়ারলি, একটা তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়। এই দেখেন ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লজিক্যাল এন্ড ফিজিক্যাল অ্যাড্রেস? আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার।
আচ্ছা একজন পড়েন, প্রথম লাইনটা একজন পড়েন দেখি। Logical address is the address that is generated by the central processing unit in perspective of a program. Logical address can also be referred to as a virtual address. ওকে, আর ফিজিক্যাল অ্যাড্রেস কি বলবেন? Physical address is a location that exists in the memory. It allows accessing a particular storage cell in the main memory. কি বুঝলেন বলেন এটাতে, কি বুঝলেন? লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করা হয় সিপিইউ থেকে। হুম, আর লজিক্যাল অ্যাড্রেস মানে লজিক্যাল অ্যাড্রেস সিপিইউ জেনারেট করে থাকে। ইট ইজ সিমিলার টু ভার্চুয়াল অ্যাড্রেস, তাই না? আর ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকে মেমোরিতে। মেমোরিতে থাকে। পার্টিকুলার স্টোরেজ সেল ইন মেইন মেমোরি। আমাদের মেমোরিতে পার্টিকুলার স্টোরেজ, আমি বলে না 4GB 8GB র্যাম, হ্যাঁ, তার মানে এটা পার্টিকুলার স্টোরেজ, তাই না? আচ্ছা অ্যানাদার, আরেকজন পড়েন, নেক্সট এটা পড়েন দেখি, এটা বলেন অ্যানাদার, বলেন। Logical address space is the set of all logical addresses generated by CPU for a program. অন্যপক্ষে স্যার physical address space is the set of all physical address mapped to corresponding logical addresses. দেখেন আমরা কিন্তু জেনারেটেড এই কথাটা আমরা পেয়েছি, আমরা আগেও পেয়েছি, তাই না? স্যার পূর্বে স্লাইডে পেয়েছি। এটা সিপিইউ জেনারেট করে থাকে। এটা যে সেট অফ লজিক্যাল অ্যাড্রেস, এটা সেট মানে কি, সেট অফ মানে একটা গ্রুপ, একটা গ্রুপ, অর্গানাইজার। আর এটাও একটা সেট অফ ফিজিক্যাল অ্যাড্রেস, বাট এটা যেমন জেনারেট করে সিপিইউ, আর এটা ম্যাপড টু দ্য করেসপন্ডিং লজিক্যাল অ্যাড্রেস। এটা ম্যাপ হবে করেসপন্ডিং লজিক্যাল অ্যাড্রেসের করেসপন্ডিং এ, সেটা ম্যাপ হয়ে থাকবে, কারণ সে তো মেমোরিটা সে আসেই, তার তো আর লজিক্যাল সাথে ম্যাপিং হওয়ার দরকার নাই। সে তো লজিক্যাল ছাড়া কিন্তু সে রান করতে পারে ফিজিক্যাল অ্যাড্রেস। মানে কি করে তাকে সহায়ক করার জন্য সে লজিক্যালের সাথে সেটা ম্যাপিং করে নিচ্ছে। আচ্ছা নেক্সট অ্যানাদার, আরেকজন বলেন দেখি, এটা এই লাইনটা পড়েন। The logical address exists virtually and does not have a specific location to exist physically in memory unit. Hence, it is also known as virtual address. আচ্ছা, আর যদি ফিজিক্যাল হয় তাহলে কি হবে? The physical address is an accessible physical location existing within the memory. একই কথা কিন্তু ঘুরে ফিরে আসতেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, দেখেন লজিক্যাল অ্যাড্রেস exists virtually but does not have a specific location to exist physically in memory. মানে ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু স্যার এটা ইয়ে করা যায় স্যার, ফিজিক্যাল এক্সিস্ট করে স্যার। হ্যাঁ, does not have a specific location, মানে স্পেসিফিক লোকেশন নাই। লজিক্যাল তো লজিক্যালি, আমি হার্ড ডিস্ক থেকে কোন জায়গা থেকে দিচ্ছি, কোন স্পেসে দিচ্ছি, তার কিন্তু স্পেসিফিক কিছু নাই। জি স্যার। আচ্ছা, আর এটা সে কি বলছে, ফিজিক্যাল বলছে, এটা অ্যাক্সেসিবল ফিজিক্যাল লোকেশন এক্সিস্টিং উইদিন দ্য মেমরি। এই কিন্তু তার এই মেইন ভিতরে তাকে থাকতে হবে। জি স্যার। এটা কিন্তু বাইরে থেকে নিতে পারবো না। আচ্ছা, আর এটা তো আমরা জানি যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে কে? সিপিইউ। আচ্ছা, আর এটা জানি আমরা, এটা মেমরি ম্যানেজমেন্ট, এটা ডিল করে, নিয়ন্ত্রণ করে এমএমইউ। আচ্ছা, আচ্ছা এবার ইউজ দেখেন, এটা আরেকজনে বলেন অ্যানাদার। ইব্রাহিম সাহেব আছেন নাকি? ইব্রাহিম খলিল পলাশ। জি স্যার, আছি স্যার। হ্যাঁ বলেন, ইউজটা বলেন। The physical address helps to identify a location in the main memory. The logical address helps to obtain the physical address. এটা কি বুঝলেন? আচ্ছা, এটা আসলে মেইন মেমোরিটাকে ফিজিক্যাল অ্যাড্রেস সহযোগিতা করে আর কি। হ্যাঁ, হ্যাঁ না, এই জন্য পড়তে বলছি, উল্টা নাম। দেখেন, ফিজিক্যাল অ্যাড্রেস হেল্পস টু আইডেন্টিফাই এ লোকেশন অফ ইন মেইন মেমোরি। ফিজিক্যাল অ্যাড্রেস কি করে? হেল্পস টু আইডেন্টিফাই করতে, লোকেশন মেইন মেমোরি লোকেশন আইডেন্টিফাই করতে সে হেল্প করে। কাকে হেল্প করে? লজিক্যাল অ্যাড্রেস সে হেল্প করে।
আর লজিক্যাল অ্যাড্রেস হেল্পস টু অবটেইন ফিজিক্যাল অ্যাড্রেস, মানে একটা আরেকটা ছাড়া তো হবে না, সে যেমন আইডেন্টিফাই করতে হেল্প করে লজিক্যালে, আর লজিক্যাল কি করে, লজিক্যাল ফিজিক্যালকে হেল্প পাওয়ার জন্য হেল্প করে। একটা হলো ফিজিক্যাল আর লজিক্যাল। ফিজিক্যাল তাকে নিয়ে আসতেছে, তো তুমি তো ছোট, তোমার তো অস্তিত্ব নাই, তুমি আসো আমার সাথে বসে একসাথে কাজ করো। আর লজিকে বলতেছে না, তোমার ছাড়া আমি তো কাজ করতে পারবো না। এগুলো একটা একটা মানে আইডেন্টিটি বা হেল্প করার শর্ত। আর লাস্ট রিবোর্ডিং দেখেন, রিবোর্ডিংটা কি বলতে দেখেন, অ্যানাদার Logical address is at when the system is rebooted. Erase, Physical erase. state address is affected when the system is rebooted. মানে কি? স্যার এটা বুঝাইছে যে লজিক্যাল অ্যাড্রেস যখন আমাদের কম্পিউটার রিবুট করবে তখন লজিক্যাল অ্যাড্রেসটা মুছে যাবে, থাকবে না। আর ফিজিক্যাল অ্যাড্রেস কম্পিউটার বন্ধ হলেও ফিজিক্যাল অ্যাড্রেস যা আছে তাই থাকবে স্যার। এটা মুছবে না। ওকে, এটা হয়ে গেল, এই যে পড়া হয়ে গেছে এখনই। আচ্ছা, নেক্সট আমরা আসি এমএমইউ, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। হোয়াট ইজ মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট? আচ্ছা, দেন এমএমইউটা হলো কি একটা ফিজিক্যাল হার্ডওয়্যার, এটা একটা হার্ডওয়্যার, একটা আইসি। হ্যাঁ, এ কি করে, দ্যাট হ্যান্ডেলস ইজ ভার্চুয়াল মেমোরি এন্ড ক্যাশিং অপারেশন। এটা কি করে, দ্যাট এটা ভার্চুয়াল মেমোরিটা এবং ক্যাশিংটাকে অপারেশন করতে পারে। এবং এমএমইউ ইউজুয়ালি লোকেটেড কম্পিউটার সেন্ট্রাল প্রসেস ইউনিট, এটা সেন্ট্রাল ইউনিটে সেটা সে থাকে, লোকেশন তার এখানে অবস্থান করে। তখন কি হয়, সামটাইমস সে কি করে, যেহেতু একটা হার্ডওয়্যার, সে আইসি 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 মানে কি, আইসি Indicated chip. চিপস, একটা একটা চিপস, একটা ডিভাইস, এটা সিপিইউ তে বসানো থাকে চিপসটা। এটা কি করে, এটা হলো আমার ভার্চুয়াল মেমোরি এবং ক্যাশিং অপারেশনকে সে এটা নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, নেক্সট দেখেন তো কি কি ফাংশন করতে পারে সে। সে হেল্পস ইমপ্লিমেন্ট ভার্চুয়াল মেমোরি, ভার্চুয়াল মেমোরি ইমপ্লিমেন্ট করতে সে সহায়তা করে। 2, প্রটেক্ট দ্য অপারেটিং সিস্টেম ফর দ্য ইউজার প্রোগ্রাম, ইউজার প্রোগ্রাম হইতে সে অপারেটিং সিস্টেমকে প্রোটেক্ট করে থাকে। প্রোটেক্ট ইউজার প্রোগ্রাম ফ্রম ইচ আদার, একটা আরেকটা থেকে সে এটাকে আলাদা আলাদা করতে সহায়তা করে। তারপর হেল্পস ইউজার এবং অপারেটিং সিস্টেম প্রোগ্রাম টু শেয়ার মেমোরি, যাতে এক ইউজার এবং আমাদের ওএস যেন মেমোরি শেয়ার করতে পারে। দিস ইজ দ্য এমএমইউ কাজ। এমএমইউ মানে যে মেমোরি ম্যানেজমেন্ট, সম্পূর্ণটাই এটা নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, আমরা দেখেন সিপিইউ, সিপিইউ এর কাছে আছে লজিক্যাল অ্যাড্রেস, আমরা জানি সিপিইউ জেনারেট দ্য লজিক্যাল অ্যাড্রেস। তার চলে আসলো মেমোরি ম্যানেজমেন্টে আসলো। তো মেমোরি ম্যানেজমেন্ট থেকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসে, তো ফিজিক্যাল অ্যাড্রেসের সমস্ত কাজকর্মগুলা এখানে হচ্ছে। আচ্ছা, দিস ইজ দ্য এমএমইউ। আচ্ছা, এখন এটা আরেকটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে এখানে। দিস ইজ দ্য সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, স্টার্টিং অ্যাড্রেস কত হতে পারে, অল আর অ্যাড্রেসের ব্যাপারে এখানে এই পার্টটা বলছে আমরা এমএমইউ। নেক্সট আছে আমরা ডাইনামিক লোডিং। হোয়াট ইজ ডাইনামিক লোডিং? আমাদের দুই ধরনের আছে, একটা স্ট্যাটিক একটা ডাইনামিক। আমরা নাম শুনছি স্ট্যাটিক এর নাম শুনছি, স্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে স্যার নিজে আর কি ম্যানুয়ালি করতে হবে, আর ডাইনামিক মানে স্যার অটোমেটিক্যালি আর কি। স্ট্যাটিক মানে ম্যানুয়ালি ফিক্সড। হ্যাঁ, স্ট্যাটিক মানে অটোমেটিক। ফিক্সড। হ্যাঁ, স্ট্যাটিক মানে ফিক্সড। ডাইনামিক অটোমেটিক। অটোমেটিক। জি স্যার। আচ্ছা, সে অটোমেটিক স্টার্ট হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন ডাইনামিক লোডিং, লোড মানে তো আমরা বুঝি লোড করা, তাই না? যে লোডিং হচ্ছে, ওপেন হচ্ছে, বা আমি তাকে স্টার্ট করতে বলছি, এটা স্টার্ট হচ্ছে। তো ডাইনামিক বললো কেন? এখন এটা বড় হলো, আমরা যে প্রোগ্রামটা রান করি, প্রোগ্রামটা অ্যাকচুয়ালি সবটাই মেমোরিতে আসতেছে, তাই না? আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্রোগ্রাম রান করাচ্ছেন, পাঁচটা প্রোগ্রামের সমস্ত সফটওয়্যার কিন্তু এখানে চলে আসছে মেমোরিতে, কি আসতেছে? এখন মনে করেন এক একটা সাইজ যদি হয়, মনে করেন 500 গিগা করে একটা প্রোগ্রাম, বা 200-300 গিগা, তাহলে তো হিউজ হয়ে যাবে। কারণ সে বলছে কি, তুমি যে প্রোগ্রামটা ওপেন করতেছো, আমরা জানি প্রোগ্রামটা ওপেন করলে
প্রোগ্রামের সমস্ত ফাইল আমাদের মেমোরিতে চলে আসে, এসে সে কাজটাকে আমার বাস্তবায়ন করে। এখন সব ফাইল যদি আসে তাহলে তো তোমার মেমোরি লোড হয়ে যাবে, বেশি লোড হয়ে যাবে। এখন এই কাজটা আমরা যদি আরো ইজি করতে পারি, আমার মেমোরি ফাস্ট অ্যাক্সেস করতে পারি, আমার ওকে সেই প্রোগ্রামটা আসবে, কিন্তু তুমি যে কাজ করতেছো তোমার কাজে যে সমস্ত ফাইলে সম্পৃক্ত সেই ফাইলগুলো শুধু মেমোরি থেকে তোমাকে সাপোর্টটা দিবে, মানে তার A to Z সমস্ত ফাইল মেমোরিতে আসবে না। কি বুঝতে পারছেন? মনে করেন আমার একটা প্রোগ্রামের ফাইল আছে মনে করেন 100, আমি যদি প্রোগ্রামটা স্টার্ট করি 100 ফাইলই কিন্তু মেমোরিতে আসবে না। ওকে তাকে রান করার জন্য যে সমস্ত ফাইলগুলো দরকার সেই ফাইলগুলো মেমোরিতে আসবে। এখন দেখবে ইউজার এই প্রোগ্রামে কি কাজ করতেছে, ওই কাজের জন্য যে ফাইলগুলো দরকার সেই ফাইলগুলো তখন মেমোরি থেকে হার্ড ডিস্ক থেকে মেমোরিতে এসে তাকে সাপোর্টটা দেবে। দিস ইজ দ্য ডাইনামিক। তো সে কি হবে, কি বুঝতে পারছেন? হ্যালো, জি না স্যার। বুঝতে পারেন নাই? না স্যার। আচ্ছা, এখন মনে করেন ডাইনামিক মানে কি পরিবর্তন, ডাইনামিক মানে কি পরিবর্তন। পরিবর্তন, স্ট্যাটিক মানে ফিক্সড। পরিবর্তন মানে মনে করেন এখন এই এখন মনে আমরা কি দিয়ে বলবো, মনে করেন সাপোজ আমরা যে টেলিফোন করি, কি তাই না, আমরা মোবাইলে ফোন করি না? জি স্যার। আচ্ছা, মোবাইলে গ্রামীণ ফোনের ইউজার আছে মনে করেন প্রায় 10 কোটি, গ্রামীণ ফোনে ইউজার আছে 10 কোটি, কিন্তু তাদের সার্কিট আছে মনে করেন 5 কোটি। তাহলে আপনি এই 5 কোটি সার্কিট দিয়ে মানে 10 কোটি ইউজারকে কিভাবে কানেকশন দিচ্ছে এখন দেখেন। তাহলে কি হচ্ছে, তার মানে আপনারা বলতেছেন, আমরা বলতেছি 10 কোটি ইউজার তো এট এ টাইম কথা বলে না, কথা বলে? হ্যালো, না স্যার। আচ্ছা, তাহলে আমি যখন এখন যে কথা বলতেছি, আমি যে চ্যানেলটা পাইলাম, ফ্রিকোয়েন্সি চ্যানেলটা পাইছি, আপনি আবার একই টাওয়ার থেকে আপনি আবার কথা বলতেছেন, আপনি একই অন্য একটা চ্যানেল পাইলেন, আমার কথা শেষ, থার্ড আরেক ব্যক্তি যখন কথা বলা শুরু করলো, সে কিন্তু আমি যে চ্যানেলে কথা বলছি সে কিন্তু ওই চ্যানেলে কথা বলতেছে। কি একটা ডাইনামিক হলো না? আজকে যদি বলতো না ফিক্সড, আমি আপনি কথা বলতেছেন, আপনার জন্য চ্যানেল দেওয়া আছে 5, উনি কথা বলছেন ওনার জন্য চ্যানেল দেওয়া আছে 6, তাহলে তো একটা টাওয়ারে বা একটা বেস স্টেশনে যে কটা চ্যানেল থাকবে সেই কজনে বেশি কথা বলতে পারবে না। তাহলে কি আমাদের 2 থেকে 3 গুণ 4 গুণ বেশি ইউজার থাকে, কারণ এগুলো ডাইনামিক। আমি যখন যেটা ফ্রি পাবো তখন সেটা ইউজ করতে পারবো। আমরা পাই না ডাইনামিক আইপি অ্যাড্রেস, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, স্ট্যাটিক মানে ফি দিয়ে দিচ্ছি। আপনি যে বাসায় এই ওয়াইফাই ইউজ করতেছেন রাউটার, দেখবেন রাউটারে কিন্তু দেওয়া আছে ডাইনামিক আইপি অ্যাড্রেস, মানে এখন মোবাইল অ্যাক্সেস করছেন একটা আইপি পাইছেন, ল্যাপটপে আরেকটা আইপি পেয়েছেন, আপনি যখন আবার ল্যাপটপটা ডিসকানেক্ট করে দিয়েছেন অন্য একটা মোবাইল আছে ওই আইপিটা কিন্তু মোবাইলে পেয়ে গেছে। মানে ডাইনামিক হলো পরিবর্তন, যখন যেটা পাবো ফ্রি তখন সেটা আমি অ্যাক্সেস করতে পারবো। আর এখানে ডাইনামিকটা বলতে বোঝাচ্ছে এখানে সে বলছে তুমি যে প্রোগ্রামগুলো ওপেন করতেছো ওই প্রোগ্রামের সমস্ত ফাইল তোমার মেমোরিতে আমি আসবো না, তোমার যখন যেটা দরকার লাগবে সেগুলো আমি এনতে কাজ করব, ডাইনামিক্যালি কাজ করব। আবার এই কাজটা শেষ, অন্য একটা কাজ ধরছো, এই ফাইলটা আমি হার্ড ডিস্কে পাঠিয়ে দিব, অন্য একটা ফাইল আবার মেমোরিতে নিয়ে আসবো। এই যা বলছে দিস ডাইনামিক। আসলে আমরা দেখি, ডাইনামিক লোডিং ইজ এ মেকানিজম by which a computer program can at runtime load a library into memory। তো কি হচ্ছে, আমাদের যে আমরা যে প্রোগ্রামগুলো রান করি প্রোগ্রামে কিন্তু অনেকগুলো ফাইল থাকে, .dll ফাইল, .exe ফাইল, কি আমরা দেখছেন আছে কিনা নাই? হ্যালো, জি স্যার আছে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি, আসেন তাহলে আমাদের সুবিধা হবে।
উইন্ডোজ থেকে দেখি দাঁড়ান। আচ্ছা দাঁড়ান, আচ্ছা এই দেখেন, আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন স্ক্রিনটা? জি স্যার। দেখেন ডট ডিএলএল, ডট লগ, ডট ইএক্সি, ডট পিআরএক্স, অনেক ফাইল আছে। এগুলো হলো অনলি ফাইল, অনেক ডি মানে ডিরেক্টরি। তো সে বলছে তোমার অ্যাকচুয়ালি যখন কোনো প্রোগ্রাম রান করে তার কিছু লাইব্রেরি ফাইল থাকে। আমরা লাইব্রেরি ফাইলটার কথা বলি মনে করেন লিনাক্সে বা সিতে বলি আমরা এটা, আর উইন্ডোজে বলি আমরা ডাইনামিক লাইব্রেরি ফাইল, যে ডিএলএল। দেখছেন ডিএলএল অল লাইব্রেরি ফাইল, বুঝতে পারছেন? ডিএলএল অল লাইব্রেরি ফাইল। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই। সি প্রোগ্রাম ফাইল, মাইক্রোসফট অফিস, আচ্ছা এখন একটা ফোল্ডার পেলে ভালোই তো, যেখানে অনেকগুলো ফাইল থাকে। আচ্ছা এখন এই ডিএলএল ফাইলগুলো সব লাইব্রেরি ফাইল। বলছে এই কোন একটা প্রোগ্রাম রান করি, এই প্রোগ্রামে যদি ফাইল থাকে 500 বা 100 200, তো সবগুলো ফাইল আমি র্যামে আসবো না, যখন যেটা প্রয়োজন সেটা আসবে। দিস ইজ দ্য ডাইনামিক, এটাই বলছে ডাইনামিক, মানে পরিবর্তনশীল। আচ্ছা এবং সে কি করবে, একটা রুটিং করে নেবে। then entry program does need to be in memory to execute। আমাদের কি হয়, আমরা যখন প্রোগ্রামকে এক্সিকিউট করি এটা কিন্তু এটাকে মেমোরিতে আসা প্রয়োজন। আমরা কি করি, আমরা জানি কোন একটা প্রোগ্রাম ওপেন করলে সমস্ত ফাইল মেমোরিতে চলে আসে। বাট কি হচ্ছে, রুটিন ইজ নট লোডেড আনটিল ইজ কল। যখন সে এটা লোড হবে না যখন সে তাকে কল না করবে, একটা রুটিন করবে। সে একটা রুটিন করা মানে কি, রুটিন। হ্যালো, জি স্যার। সূচি স্যার, হ্যাঁ সময়সূচি স্যার। রুটিন মানে কি, রুটিন সময়সূচি কি, তাই না? জি স্যার। জি। সময়সূচি। কিভাবে বলা রুটিন, যেতে পারে এটা? হ্যাঁ রুটিন ইজ নট লোডেড, এটা লোড হবে না যখন তাকে কল না করবে, আনটিল কল। তাকে যখন কল করবে তখন সেটা লোড হবে। তো বেটার মেমোরি স্পেস ইউটিলাইজেশন আনইউজড রুটিন ইজ নেভার লোডেড। মানে মানে এটা কেন, আমরা যাতে পারফরম্যান্সটা খুব ভালো পাই, মেমোরিটা ভালো ইউজ করতে পারি, ঠিক আছে। অল রুটিন কিপড অন এ ডিস্ক রিলোকেটেড লোড ফরম্যাট। সমস্ত থাকে কোথায়, আমার ডিস্কে থাকে, হার্ড ডিস্কে থাকে। হ্যাঁ এটা হলো, দ্যাট মিনস আমি যে প্রোগ্রামটা ওপেন করতেছি, যে প্রোগ্রামটা যে সমস্ত ফাইলগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আসবে, যখন দরকার সে তাকে কল করলে তখন তার কাছে চলে আসবে। দিস ইজ দ্য ডাইনামিক লোডিং। নেক্সট এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে কি, ফ্র্যাগমেন্টেশন স্যার এটা স্পেস গুলা যে থাকে, স্পেস গুলা চাপায় ছোট করা স্যার, এটা হলো ভাবে। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ, ইনটু স্মল জি স্যার। পিসেস, ব্রোকেন। এটা কি লেখা, হ্যালো, ব্রোকেন ইনটু স্মল পিসেস, তার মানে কি, ছোট ছোট স্যার অংশ ছোট ছোট ক্ষুদ্র অংশে ভাগ করে। ক্ষুদ্র অংশে ভাগ করা, ক্ষুদ্র অংশে ভাগ করে বলছি আমরা ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। আমরা এটা কি করে প্রসেস, আমরা কি করি, লোড করি এবং রিমুভ করি। কখন কখন ওপেন করি বা রিমুভ মানে কি, ক্লোজ করি ফ্রম মেমোরি থেকে। the free memory space is broken into a small pieces। তখন কি হয়, আমার মেমোরি আছে 4 জিবি, যখন আমি একটা প্রোগ্রাম ওপেন করি সে আমাকে বরাদ্দ দিতেছে মনে করেন 1 জিবি। তার মানে কি, এই যে আমাকে 1 জিবি ভেঙে দিল, ঠিক আমার র্যামটা ভেঙে দিছে না লজিক্যালি আমাকে দিচ্ছে, লজিক্যালি স্যার। লজিক্যালি সে আমাকে দিছে। লজিক্যালি কি দিছে আমাকে, সে অ্যাড্রেস দিছে। সে বললো হ্যাঁ তোমাকে আমি 1 জিবি অ্যাড্রেস দেওয়া হলো। এই যে ভাঙ্গাটা, এটা বলছি আমরা ফ্র্যাগমেন্টেশন। আচ্ছা আচ্ছা এবং এটা বলে দি কন্ডিশন অফ দ্য ফ্র্যাগমেন্টেশন ডিপেন্ডস অন দ্য, কি আবার ডিপেন্ড করে অন দ্য সিস্টেম অফ মেমোরি অ্যালোকেশন। মেমোরি অ্যালোকেশন সে ডিপেন্ড করে ইন মোস্ট অফ দ্য কেস মেমোরি স্পেস ওয়েস্টেজ, যাতে আমার মেমোরি স্পেস ওয়েস্টেজ না হয়। এখন মানে একটা প্রোগ্রাম তাকে আমার ওপেন করছি, তাকে দিলাম 2 জিবি, আরেকটা প্রোগ্রাম ওপেন করছি দিলাম 2 জিবি, আমার তো শেষ, আমার তো মেমোরি নাই, আমি কোনো আর প্রোগ্রাম রান করতে পারবো না। তার 2 জিবি তাকে অ্যালোকেশন করা হয়েছে, বাট সে ইউজ করতে মাত্র
500 অনলি 500 MB সে ইউজ করতেছে। তার মানে কি আমার 1.5 GB এখানে আনইউজড। এটাকে অর্গানাইজ করার জন্য আমরা এই কাজটা করে থাকি। এটা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তাছাড়া আমরা দেখি এক্সটার্নাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বলতে আমরা কি বুঝি, এর ডিফারেন্সটা কি। আচ্ছা, an internal fragmentation is a fixed size memory block square measure appointed in the process। কি বলেন এবারে একদম এই জিনিসটা বলেন, ইন্টারনাল আর এক্সটার্নালটা বলেন, প্রথম রোটা বলেন দেখি। হ্যালো, Yes, sir. In internal fragmentation, fixed sized memory. হ্যাঁ, Box square measure appointed to process. আর এক্সটার্নালটা External fragmentation, variable sized memory blocks square measure appointed to method. কি বুঝলেন? In external fragmentation, fixed size memory. হ্যাঁ, একটা হলো ফিক্স সাইজ, একটা ভেরিয়েবল সাইজ। হ্যাঁ, ইন্টারনাল হলো ফিক্স সাইজ। আপনি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা বলা হয়েছে, ভাগটা হবে ইকুয়াল। আর এক্সটার্নাল কি হবে? ইকুয়াল হবে না? ইকুয়াল হবে না? Yeah, ইকুয়াল হবে না স্যার। relation করবে। ইকুয়াল হবে না। আচ্ছা, নেক্সট আলমগীর সাহেব বলেন। আলমগীর সাহেব আছেন? স্যার স্যার আমি ছিলাম স্যার, একটু বাইরে ছিলাম, বলেন স্যার। আচ্ছা বলেন, আপনি সেকেন্ড রোটা বলেন, এটা কি বলছে? স্যার internal fragmentation happens when the method or process is larger than the memory. আচ্ছা, আর এক্সটার্নালটা? External fragmentation happens when the method or process is removed. রিমুভ। আচ্ছা, এটা কখন ঘটবে? সে বলছে আমার মেমোরিতে যদি লার্জার হয়ে থাকে তখন এটা ঘটবে। জি স্যার। আর স্যার কি ডাইনামিক্যালি এর কারণে করবে নাকি স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, এখন এর মধ্যে আছে কি আমার একটা ভাঙবে, মেমোরির চেয়ে অনেক বড় সাইজ হয়ে গেছে, তাহলে সে পারবে কাজটা করতে? জি না স্যার। পারবে না। আর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কখন করবে? সে বলছে যদি আমরা যখন রিমুভ করি, আমি কোনো প্রোগ্রামটাকে রিমুভ করে দেই বা মেথডটা, তখন এটা ঘটবে। কখন করে? এটা ঘটে যখন আমার, জি বলেন। ইজ লার্জার দ্যান দ্য মেমরি স্যার, যখন তার মেমরি থেকে লার্জার হবে সেটা, তখন সেই এই ইন্টারনালটা ঘটে থাকবে। জি স্যার। এটা যখন ঘটে থাকবে যে প্রোগ্রামটা এত বড় হবে মেমরি চেয়ে, তখন সেটা ভেঙে কাজটা করবে, রিমুভ করবে। আচ্ছা, নেক্সট আরেকজন বলেন, এই থার্ড রোটা বলেন। হ্যালো, আচ্ছা, the solution of internal fragmentation is best fit block. The best fit block আর হলো solution of the external fragmentation is the compaction, paging and segmentation। আমরা পরে পাবো পেজিং, বার্তালিতে পাবো পেজিং এবং সেগমেন্টেশনের ক্ষেত্রে এটা হয়ে থাকে। পেজিং এর ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ, সেগমেন্টেশন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ, এবং দুইটার মধ্যে ডিফারেন্স আছে। Internal fragmentation occurs when memory is divided into fixed size। আমরা দেখে আসছি fixed size partition, and আমরা দেখে variable size। The difference between memory allocate, record space or memory is called interfragmentation, and unused space format between the non-continuous memory fragmentation is too small or few process called external fragmentation। এটা হলো ইন্টারনাল, এক্সটার্নাল হলো একটা হলো ফিক্সড সাইজ, একটা ভেরিয়েবল সাইজ। এটা হলো মেমোরির চেয়ে লার্জ হলে এই ঘটনা ঘটবে, আর হলো রিমুভ করি তখন এই জিনিসটা ঘটে থাকে। আচ্ছা, নেক্সট আমরা আছি সোয়াপিং। হোয়াট ইজ সোয়াপ? সোয়াপ হলো দুইটা কাজ। মেমোরি, আমাদের মেন মেমোরি থেকে হার্ড ডিস্ক থেকে যাওয়া আসার যে প্রক্রিয়াটা বলছি আমরা সোয়াপ। কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। মেন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে আমার প্রসেসটা যাওয়া আসার যে প্রক্রিয়া, যে পদ্ধতি, তাকে বলছি সোয়াপ। মেইন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি কোনটা আমাদের? হার্ড ডিস্ক। একটা হার্ড ডিস্ক, দেখেন একটা হার্ড ডিস্ক, এটা হলো মেইন মেমোরি। অপারেটিং সিস্টেম এবং ইউজার স্পেস, এই স্পেসটা অপারেটিং সিস্টেমটা মেমোরি সে অকুপাই করছে, বাকিটা আমাদের ফ্রি আছে। তো দেখেন, সোয়াপিং ইজ এ মেকানিজম ইন হুইচ এ প্রসেস ক্যান সোয়াপ করবে টেম্পোরারি আউট ইন মেইন মেমোরি টু সেকেন্ডারি স্টোরেজ।
এটা বলছি আমরা সোয়াপ। সোয়াপ হতে পারে একটা ইন, যখন একটা আউট। যখন হার্ড ডিস্ক থেকে আমার মেমোরিতে আসবে তখন ইন হবে, আবার মানে আমার যখন মেন মেমোরিতে হার্ড ডিস্কে যাবে তখন এটা আমার আউট, সোয়াপিং। আচ্ছা, নেক্সট আমরা আসি, এই যে নেক্সট আমরা আসি আমাদের দেখেন ইন্টেলের 32 এবং 64 বিট আর্কিটেকচার। এটা নিয়ে মানে কথা বলছিলাম আগে, কি তাই না, বলা হয়েছিল জি স্যার। 32 বিট 64 বিট নিয়ে। জি স্যার। আচ্ছা, এটা আমি জাস্ট একটু শর্টলি বলে দিচ্ছি। দেখেন ডোমিনেট দ্য ইন্ডাস্ট্রি চিফ, আমাদের সিপিইউটা কি ইন্ডাস্ট্রি চিপস না? জি স্যার। আচ্ছা, পেন্টিয়াম সিপিইউস 32 বিট এন্ড 64 বিট আইএ আর্কিটেকচার। কলে 64 বিট হয়, আপনারা আমরা আইএ আর্কিটেকচার বলবো। আইএ মানে কি? আইএ হলো ইন্টেল আর্কিটেকচার। যদি 32 বিট হয় তাকে আমরা কি বলবো? আইএ 32 আর্কিটেকচার। আচ্ছা, জি স্যার। আর যদি সেন্টার যদি আমরা 64 বিট হয় আইএ 64। আইএ 64 আর্কিটেকচার, তার মানে এটা বুঝবেন আমাদের এটা 64 বিটের। two main categories of process, আমাদের দুইটা ক্যাটাগরি প্রসেস আছে, একটা 32 বিট, একটা 64 বিট। আচ্ছা, types of processor in computer has not only affect the overall the performance but also the detect the types of software used, কি ধরনের সফটওয়্যার ব্যবহার করব তার উপর টাইপ করে নির্ভর করে এটা, এই 32 এবং 64 বিট। আচ্ছা, এখন আসেন 32 বিট প্রসেসর আমরা কি বুঝি এবং 64 বিট প্রসেসর আমরা বলতে কি বুঝি, এটা অলরেডি আমি আগে প্রথম চ্যাপ্টারে বলেছি, তারপরে একটু পড়ে যাচ্ছি এখানে। 32 বিট প্রসেসর আচ্ছা, 32 বিট প্রসেসরটা হলো কি ইজ দ্য প্রাইমারি প্রসেসর used in all computers until 1993। এটা পেন্টিয়াম প্রসেসর, AMD ছিল আর্লি, তখন ইন্টেল সাথে AMD ছিল আমাদের 32 বিটের। এখানে আমাদের অপারেটিং সিস্টেম কি কি সাপোর্ট করে? উইন্ডোজ 95, উইন্ডোজ 98, এক্সপি, রাইট? এগুলো 32 বিটের অপারেটিং সিস্টেম। কি মনে পড়ে? বোঝা যাচ্ছে কি? জি স্যার। খুবই সহজ দেন এটা। আর 60 বিট প্রসেসর এটা 1961, হ্যাঁ, when originated IBM created তার এই IBM 7030 সুপার কম্পিউটার, সেটা ব্যবহার করা হয়েছে। এবং কম্পিউটার আনটিল আর্লি 2000 যে আমাদের, সেখান থেকে এটা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ব্যবহার। মাইক্রোসফট রিলিজ ফার্স্ট রিলিজ 64 বিট ভার্সন এক্সপি। মাইক্রোসফট কি করছে? এক্সপি কিন্তু প্রথম 64 বিট আসছে, কি to be used to computer with a 64 bit processor। মাইক্রোসফট প্রথম ব্যবহার শুরু করছে এক্সপি থেকে 64 বিট প্রসেস, 64 বিট। আচ্ছা, তারপর আমরা পাচ্ছি উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, কি আমরা পাইছি না আমরা? জি স্যার। সব তারপরে থেকে সব 64 বিট আপনি সাপোর্ট করা, দুইটাই তখন থাকে, 32 আবার 64 বিট আমাদের আছে। তো 64 বিট প্রসেসর হ্যাভ এ 64 বিট আর 32 ভার্সন। কি বলছে? কম্পিউটার উইথ এ 64 বিট প্রসেসর ক্যান হ্যাভ 64 বিট অর 32 বিট ভার্সন অফ অপারেটিং সিস্টেম। এটা কি বুঝলেন? স্যার বলছে যে কোন কম্পিউটারে 64 বিট প্রসেসর থাকলে 32 বিট প্রসেসর ইনস্টল করা যাবে। 34 বিটের ভার্সন অফ ওএস, ভার্সনটা আর কি, মানে ওএস এর ভার্সনটা, তাই না? ওএস ভার্সনটা। জি স্যার। আচ্ছা, আর অথবা আর 32 বিটে থাকলে স্যার এটা 64 বিট মানে ই করবে না, এই লাইনটা সাপোর্ট সবাই করবে ক্লিয়ার? না। সবাই জি স্যার। ক্লিয়ার? দেখেন, এই কিন্তু মানে আমাদের বাস্তব জীবনের কাজের সাথে সম্পৃক্ত আছে, এটা রিয়েল প্র্যাকটিক্যাল লাইফ। আপনি টেকনিক্যাল লাইনে কাজ করেন আর না করেন, যেহেতু কম্পিউটার ব্যবহার করে থাকেন, আপনি এই জিনিসটা জানতে হবে। অনেকে আপনার এটা কনফিউশন পড়ে যাচ্ছেন। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, অনেক কম্পিউটার with a 64 processor you cannot run 16 bit legacy program। হ্যাঁ, আমরা বলছি আমরা 64 বিট প্রসেসর 16 বিট রান করতে পারবো না, 32 বিটও পারবো না, আমরা পারবো। আচ্ছা, নেক্সট আমরা আসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য 32 বিট এন্ড 64 বিট? এর ডিফারেন্সটা কি বলেন তো? মেইন ডিফারেন্সটা কি? কি আমরা এতক্ষণ শিখে আসলাম, হ্যাঁ, মেইন ডিফারেন্সটা কি বলেন? স্যার এটা স্পিড স্যার, সিপিইউ স্পিডের ক্ষেত্রে স্যার।
স্পিড 64 আর স্পিডটা বেশি আর 32 স্পিড কম। স্পিড আর কম। 32 আচ্ছা, বিট হচ্ছে মানে 2 জিবি র্যাম হলে আমরা 32 বিট দেই, আর 4 জিবির উপরে হলে বা 4 জিবি হলে 64 বিট দেই। হ্যাঁ কি বলেন একটু জোরে বলেন শুনি না। স্যার 2 জিবি বা তার কম হলে 32 বিট দেই, আর মানে উইন্ডোজ দেই আর কি। আর 4 জিবি বা তার উপরে হলে 64 বিট দেই আর কি। কেন 4 জিবি থেকে 32 সাপোর্ট করে না? জি স্যার, করে। করবে, কিন্তু স্যার মানে রিকমান্ডেড হচ্ছে 4 জিবি হলে 64 বিটটা দেওয়া। কেন কি 64 বিটে কে বলছে আপনাকে? আচ্ছা উনি রিকমেন্ড করছে, কে রিকমেন্ড করছে? স্যার এটা তো স্যার মাইক্রোসফটের রিকমেন্ডেশন। না, মাইক্রোসফট রিকমেন্ড করছে। সফটওয়্যার জি বলেন। 32 বিট সফটওয়্যারে 4 জিবির উপরে র‍্যাম ইউজ করতে পারে না, এডিট করতে হ্যাঁ পারে। হ্যাঁ আর 64 বিটে আহ 128 জিবি মেবি, আমি যে ঠিক মনে নাই, এটা আমাদের ক্লাসে ছিল প্রথম দিকে শুরুতে। আচ্ছা আপনার কে রিকমেন্ড করছে? আসলে রিকমেন্ড এখনই হয়ে গেছে, আমাদের অফিশিয়ালি আমরা এখনই পেয়ে যাচ্ছি। এটা মাইক্রোসফট না, আপনি টেকনিক্যালি এটা আসবে 32 বিট না? 32 মানে কি 2 টু দি পাওয়ার 32? 32 মানে কি 2 টু দি পাওয়ার কত? 32। 32। যখন 2 টু দি পাওয়ার 32 হবে, দেখেন আমরা ম্যাক্সিমাম 4 জিবি র্যাম সাপোর্ট ইউজ করতে পারবো। 32 বিট হলে আপনি 4 জিবি র্যাম ইউজ করতে পারবেন, 2 জিবি না, 4 ম্যাক্সিমাম 4 জিবি ইউজ করতে পারবেন। জি স্যার, একটু ভুল হয়ে গেছিল এখানে। হ্যাঁ, আর যদি 64 বিট হয়, তাহলে 64 বিট হলে আমরা 2 টু দি পাওয়ার 64, তাহলে আমরা পাবো কত? 18 এক্সাবাইট। এক্সাবাইট। গিগা, টেরা, পিটা পরে এক্সা। বুঝতে পারছেন? জি স্যার। সে হার্ড ডিস্ক এখন নাই আমাদের, র্যাম দূরের কথা। দুইটা বিগ ডিফারেন্স দেখেন। ওকে, one is boss in speed. Okay, fine. First of all, speed. 32-bit processor, speed processor is the number of calculation per second that can be performed. This affect the speed. স্পিডের উপর ডিপেন্ড করে একটা ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স হলো র্যাম। র্যাম এটা সাপোর্ট করে, র্যাম এটা সাপোর্ট করে। আমাদের যখন প্রসেসর আসে দেখবেন, প্রসেসর সবই কিন্তু এখন 64 বিটের প্রসেসর। আমরা পাচ্ছি ডুয়েল কোর, কোর টু ডু, কোর আই, 6 কোর, 8 কোর, 7 কোর, কি পাচ্ছি না আমরা? জি স্যার। হ্যাঁ, এখন মাল্টিপল কোর অ্যালাউ ফর অ্যান ইনক্রিজ নাম্বার অফ ক্যালকুলেশন পার সেকেন্ড দ্যাট ক্যান বি পারফর্ম। মাল্টিপল কোর মানে কি, আপনি একটা যদি 4 কোর হয়, যে কাজটা হওয়ার কথা 1 সেকেন্ডে, মানে 4 সেকেন্ডে এই কাজটা হবে 1 সেকেন্ডে। 4 টাইমস আপনাকে ফাস্টার করে দিচ্ছে, which increase the processing power, helps make the computer to run faster. এটা সফটওয়্যার কাজটা দ্রুত করে দিচ্ছে। আর সেকেন্ড ডিফারেন্স, বিগ ডিফারেন্স আমরা পেলাম র্যাম, রাইট? আচ্ছা, আর in the end 64-bit processor are commonplace the home computer today. আমরা বর্তমানে সবাই বাসায় অফিসে 64 ইউজ করে থাকি। Most manufacturer build computer 64-bit processor due to the cheaper price because more users are now using 64-bit operating system and program. বুঝতে পারছেন? Computer parts realize the offering fewer 32-bit processor. এটা খুবই কম। আপনাদের কি সবাই ক্লিয়ার? যদি 32 বিট এবং 64 বিট যদি কেউ আপনাকে প্রশ্ন করে বলতে পারবেন? জি স্যার। এই জিনিসটা আপনাদের একদিন ক্লিয়ার ছিল না, স্যার 32 বিট 64 বিট কি? দিস ইজ দা আর্কিটেকচার, সিপিইউ আর্কিটেকচার, যাকে বলছে IAA 32, IA 64। এই স্ট্রাকচার উপর ডিপেন্ড করে আমার বিভিন্ন সফটওয়্যার গুলা তৈরি করা হচ্ছে। যদি বলে আমরা ডিফারেন্স কি, আমরা ডিফারেন্স যেটা বলতে পারবেন, একটা স্পিড, একটা হলো র্যাম। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আশা করি প্রত্যেকেই এই জিনিসটা ক্লিয়ার আছে, কোনো কনফিউশন নাই। সো এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার। আচ্ছা, এটা মেমোরি চ্যাপ্টার, খুবই ছোট, মানে 15-20টা স্লাইড আপনাদের ক্রিটিক্যাল। এই পার্টটা স্যার আগের পার্টগুলো একটু ক্রিটিক্যাল লাগছে আমার কাছে। ক্রিটিক্যাল।